প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের নিয়মিত এই অনুষ্ঠানে। দেশে এই মুহূর্তে যে আন্দোলনটা হওয়ার কথা ছিল না, সে ধরনের একটা আন্দোলনের মুখে আমরা পড়েছি। সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা থাকেন, ওনারা সর্বাত্মক কোনো আন্দোলনে সাধারণত যান না। ওনারা দাবি দাওয়া করেন, ওনারা শিক্ষিত মানুষ, হয়তো একটা বিবৃতি দেন, একটা বক্তব্য দেন, কিন্তু ওনারা এখন সর্বাত্মক ধর্মঘটে যাচ্ছেন, ধর্মঘট করছেন। অলরেডি ১ জুলাই থেকে সেটা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হয়ে গেছে, ক্লাস বন্ধ হয়ে গেছে, এবং এটা সারা দেশে। কেন? দেশে কি এমন ঘটলো যা নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ক্ষুব্ধ করলো? এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি, এবং আমাদের শিরোনাম হলো আবারও অস্থির বিশ্ববিদ্যালয়। কেবল শিক্ষকদের এই বিষয়টাই কিন্তু নয়, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদের আরো একটা সমস্যা নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন ধরেই এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। সেটা হলো কোটা ব্যবস্থা। মুক্তিযোদ্ধা কোটা আবার ফিরে আসা নিয়ে হাইকোর্টের যে রায়, সেটা নিয়ে ছাত্রদের মধ্যে এক ধরনের ক্ষোভ, এক ধরনের আপত্তি যেন আমরা দেখতে পাচ্ছি। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের দুজন সম্মানিত শিক্ষককে আমন্ত্রণ জানিয়েছি। ওনারা ওনাদের ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আশা করছি ওনাদের সঙ্গে কথা বলে আমরা হয়তো এই বিষয় সম্পর্কে একটা ধারণা পেতে পারবো। আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন ডক্টর ASM আমানুল্লাহ ফেরদৌস, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং সেই সঙ্গে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ডক্টর মোহাম্মদ কামরুল হাসান আপনার কাছে যাচ্ছি। আপনি কি একটা জিনিস আমাকে একটু বলবেন, আমাদের দর্শকদেরকে বলবেন যে আসলে কি এমন ঘটলো যে আপনাদেরকে এরকম সর্বাত্মক ধর্মঘটে যেতে হলো? ধন্যবাদ আমার শ্রদ্ধেয় এবং প্রিয় সঞ্চালক মাসুদ কামাল ভাই, এবং আমার শ্রদ্ধেয় সহালোচক এবং যারা শুনছেন। আমাদের এই বিষয়টি নিয়ে আছে বেশ কদিন যাবৎ আন্দোলন হচ্ছে, আলোচনা হচ্ছে, ফলে সকলের মধ্যে প্রাথমিক ধারণা আছে। সেই জন্য আমি শুরুতেই সুনির্দিষ্ট আলোচনায় যেতে চাই। আসলে সর্বজনীন পেনশন স্কিম যেটা, সেই পেনশন স্কিমটা আমাদের এই আজকে 2 তারিখ 1 তারিখ থেকে চালু হয়েছে, এবং বলা হচ্ছে যারা 1 তারিখ থেকে চাকরিতে আসবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, তারা এই সর্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত হবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রক্রিয়াটা আসলে কেন আমাদেরকে বিচলিত করেছে? তার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো, এই সিদ্ধান্তটি আসলে একটা বৈষম্যমূলক সিদ্ধান্ত, এবং অংশীজনদের আসলে ইনভলভ না করেই অর্থ বিভাগ প্রায় এককভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে, এমনকি শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকেও সম্পৃক্ত করেন। আর দ্বিতীয় উদ্বেগের জায়গাটা হচ্ছে এটা যে এই স্কিমটি চালু করবার পূর্বে যে বক্তব্যটি দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে যাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তার সাথে শুরুতে দেওয়া বক্তব্যের মিল নেই। যেমন বিগত বছর 17ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন সর্বজনীন স্কিমে যারা অন্তর্ভুক্ত নেই, পেনশন পান না, তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু আমরা দেখলাম মার্চে যখন অর্থ বিভাগ একটা প্রজ্ঞাপন জারি করলো এই প্রত্যয় স্কিম নামে, সর্বজনীন এই পেনশন স্কিমে, প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বায়ত্তশাসিত, স্বশাসিত কর্পোরেশন যা আছে, অর্থাৎ সরকারি চাকুরিজীবী যারা, তাদের বাইরে যারা আছেন তাদের সবাইকে অন্তর্ভুক্ত করেছে, এবং 4.25 লক্ষ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, এমপ্লয়ির মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা দেখলাম যে এখানে বলা হয়েছিল যে যারা পেনশনের আওতাভুক্ত নয়, শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সেটা ছিল, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের এই প্রত্যয় স্ট্রিমটি আসলে সেই বক্তব্যের পুরোপুরি প্রতিফলন ঘটেনি। এখানে দেখা যাচ্ছে যে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা অলরেডি একটা নির্দিষ্ট পেনশন স্কিমের আওতায় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সর্বজনীন পেনশন স্কিমে আমাদের আপত্তিটা কোথায়? এটা যদি আরো দুটো উপকারণ দেখি, সেটা হচ্ছে, দেখুন বলা হচ্ছে যে এই পর্যায়ে শুধুমাত্র
সরকারি চাকুরে যারা আছে তাদেরকে বাদ দিয়ে অর্থ বিভাগ ওই প্রজ্ঞাপনটি জারি করেছে। তখন আমরা বলেছি এটা তো বৈষম্যমূলক হলো, সর্বজনীন হলো কি করে। তখন আমরা দেখলাম বাজেট পাশের সেই শেষ সভায় সংসদে আমরা দেখলাম অর্থমন্ত্রী মহোদয় সরকারি চাকুরিজীবী যারা তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে আগামী বছর অর্থাৎ 2025-এর 1 জুলাই থেকে। তার মানে হচ্ছে শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছে তার সঙ্গে অর্থ বিভাগ মার্চে যেই প্রজ্ঞাপনটি জারি করেছে বছর তার সঙ্গে আসলে পুরোপুরি মিল নেই, এবং সেই প্রজ্ঞাপনের সাথে সংসদে এই বিলটি পাশ করার সময় ভবিষ্যতে যে কাদেরকে অন্তর্ভুক্ত করা হবে সেটার সাথে সেই প্রজ্ঞাপনের আসলে মিল নেই। তার মানে হচ্ছে যে যেহেতু না, আমি একটু থামাচ্ছি আপনাকে। যদি সরকারি কর্মকর্তাদেরকেও এই একই সময়ে অন্তর্ভুক্ত করা হতো তাহলে কি আপনারা আন্দোলন করতেন না? আমরা আন্দোলন করতাম, এটা হলো দ্বিতীয় পয়েন্ট। তাহলে প্রথমত ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা আসলে ওনারা স্থিত হচ্ছেন না, বারবার সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। আন্দোলনের মুখে সরকারি চাকুরিজীবী যারা তাদেরকে আগামী বছর অন্তর্ভুক্ত করা হবে বলা হচ্ছে, কিন্তু সংকটটা হচ্ছে এটা যে সরকারি চাকুরিজীবীরা পেনশনের যে পদ্ধতিতে আছে তাদেরকে সেবক নামে আরেকটি স্কিমে অন্তর্ভুক্ত করা হবে বলা হচ্ছে, কিন্তু বিদ্যমান ব্যবস্থায় তারা যে গ্র্যাচুইটি যেটা থাকে সেটার দুই ভাবে নেয়, অর্ধেক নেয় হচ্ছে রিটায়ারমেন্টের সময় আর বাকিটা তারা মাসিক হারে পেনশনটা পাবে। অন্যান্য স্কিমে কিন্তু সেটা নেই, একসঙ্গে গ্র্যাচুইটি পায় কিন্তু মাসিক হারে পায় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করলে এর আগে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা তাদের গ্র্যাচুইটির অর্ধেক একসঙ্গে অবসরের সময়ে উত্তোলন করতে পারে, বাকিটা প্রায় 45,000 আরো কিছু অর্থ থাকে 35,790 টাকা করে মাসিক হারে পায়। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা নতুন স্কিমে যাই প্রত্যয়ে, তাহলে বিদ্যমান ব্যবস্থার সাথে প্রস্তাবিত ব্যবস্থার পার্থক্যটা কি? সরকার থেকে বলা হচ্ছে, বিশেষ করে অর্থ বিভাগ থেকে, যে আমরা লাভবান হব এবং বেতন থেকে কাটা ও প্রতিষ্ঠানের টাকায় পেনশন মাসে 1,24,660 টাকা পাবে। এখন প্রশ্ন হচ্ছে এইটা কেন শুভঙ্করের বাকি? প্রথমত দেখুন বিদ্যমান ব্যবস্থায় আমরা এই আলোচনায় আসছি, আবার আমি ডিটেলে আসবো। আমি একটু প্রারম্ভিক বক্তব্যটা ডক্টর এস এম আমানুল্লাহ ফেরদৌস ওনার কাছ থেকে নিয়ে নেই। ডক্টর ফেরদৌস, যে কথা ডক্টর কামরুল হাসান বললেন, তার মানে আপনারা এখানে এক ধরনের বৈষম্য দেখতে পাচ্ছেন অথবা এক ধরনের মানে ঠকে যাওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছেন, এই তো মূল বিষয়টা, নাকি আপনার বিশ্লেষণটা কি ডক্টর ফেরদৌস? অনেক ধন্যবাদ মাসুদ ভাই এবং প্রফেসর কামরুল। প্রফেসর কামরুল সুন্দরভাবে কিন্তু বলেছেন যে আসলে ঘটনাটা কি। এখানে আমি একটু অন্যভাবে দেখতে চাই। আমি এখানে মূল বিষয়টা যেটা দেখতে চাই সেটা হলো এখানে একটা প্রবলেম হলো একটা সাইকোলজিক্যাল প্রবলেম, একটা মানসিক সমস্যা। একটা সার্কুলারের মাধ্যমে অংশীজনদের সাথে কোনো আলাপ আলোচনা না করে, বিশেষত বিশ্ববিদ্যালয় লেভেলে শিক্ষকদের সাথে কোনো ধরনের কোনো ইন্ডিকেশন না দিয়ে তাদের যে বিদ্যমান যে পেনশন কাঠামো যেটা যুগ যুগ ধরে চলে আসছে, সেইখানে যে ছড়ি ঘুরানোর যে একটা মানসিকতা, একটা আমলাতান্ত্রিক যে মানসিকতা, এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে। মাইক্রো ডিটেইলসে তো অনেক কিছুই আলোচনা করা যায়, কিন্তু বৃহত্তর সেন্সে আপনি দেখবেন যে আমি একটা প্রজ্ঞাপন দিয়ে আমি একটা এই কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে, অংশীজনদের সাথে কথাবার্তা না বলে আমি করলাম কি, আমি একটা সার্কুলার জারি করে দিলাম যে কালকে থেকে আপনাদের পেনশন, নতুন যারা জয়েন করবে তারা পেনশন এইভাবে পাবে। এটাতে হয়েছে কি, এটাতে ওই মানসিকতার যে সমস্যাটা সেটা আঘাতপ্রাপ্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের টোটাল কমিউনিটি, এখানে একটা আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি একটু থামাই ডক্টর ফেরদৌস, আমি থামাচ্ছি। সরকার কি এটা আসতে পারে না? ধরেন কোনো একটা প্রতিষ্ঠানের অর্থনৈতিক সুযোগ সুবিধা কি হবে না হবে, এটা সেই প্রতিষ্ঠানে যারা অর্থনৈতিক সুবিধাটা পাবে তাদের সঙ্গে কি আলোচনা করে নির্ধারণ করার নিয়ম, নাকি সরকার নিজে থেকে ঘোষণা করতে পারে কিনা? সরকারের কি সে এখতিয়ারটা নেই?
সরকারের সেই এখতিয়ার আছে, কিন্তু পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে সারা পৃথিবীতেই এখন আমি একদম ক্যাটেগরিক্যালি আপনাদেরকে বলতে পারবো যে আপনার বাসার সামনে ট্রাফিক লাইটটা কোথায় বসবে সেটাও আপনার সাথে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। কমিউনিটি লেভেলে কনসালটেশন একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে সারা পৃথিবীতে। মানে আপনার বাসার ট্রাফিক লাইটটা কোথায় বসাইলে ভালো হবে, বাস স্টপটা কোথায় দিলে ভালো হবে, সেটা পর্যন্ত আপনার আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। আর রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ধরনের এই ধরনের পরিবর্তন আনতে হয়, তাহলে অংশীজনদেরকে, সুধীজনদেরকে, সেখানে স্টেক হোল্ডারদেরকে সেখানে পার্টিসিপেট করতে বলা হয়। এবং আচ্ছা, পে কমিশন আবার থামাই, সরি, এই যে আমাদের যে সার্বজনীন পেনশন স্কিম নামে সরকার যে নতুন একটা আপনার প্রকল্প শুরু করেছে, প্রস্তাবনা দিয়েছে, এটা নিয়ে তো তারা এই প্রকল্পটা শুরু করার আগেও কিন্তু তারা কিন্তু এটাকে পাবলিক করেছিল যে কি হতে যাচ্ছে, কি হতে না যাচ্ছে, এবং সেটাকে অনলাইনে তারা ওপেন করে দিয়েছিল, যদ্দূর আমার মনে পড়ে। তো তখন এটা নিয়ে আপনারা কথা বলেন নাই কেন? না, এটা নিয়ে কথা বলি নাই, কারণ তখন কথা বলার স্কোপ ছিল না। এটা নিয়ে যে ধরনের কনসালটেশন করার কথা ছিল সারা দেশে, সেই রকম সুধীজনদেরকে নিয়ে সেই রকম কনসালটেশন হয় নাই, নাম্বার ওয়ান। যার জন্য এখন পর্যন্ত ওই 3 লাখ 4 লাখ লোক মাত্র জয়েন করেছে, 100 কোটি টাকার মতো জমা হয়েছে, যেখানে এখানে এর ভিতরে $1 বিলিয়ন উঠে যাওয়ার কথা। এখানে এর ভিতরে কয়েক মিলিয়ন লোক সেই প্রোগ্রামে যোগদান করার কথা। এখানে পয়েন্টটা বুঝতে হবে। পয়েন্টটা হলো, মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছিলেন যে এখানে যারা পেনশন পান না, বিদেশি অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন অথবা এই যে হাউসওয়াইফ যারা পেনশন পান না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা পেনশনের সুবিধা দেওয়ার জন্য, যেটা বিশ্বের অন্যান্য দেশে, ইউরোপিয়ান দেশগুলোতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, এই সমস্ত দেশগুলোতে আছে, নাই যে তা না, একই রকম, সেটা তাদেরকে দেওয়া হবে, সবাইকে পেনশনের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু তখন কিন্তু বলা হয় নাই যে বিদ্যমান যে পেনশন কাঠামো সরকারি কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য যে আছে সেখানেও হাত দেওয়া হবে, সেটা বলা হয় নাই। তবে পেনশনের যে লটা, যে আইনটা আছে, সেই আইনটাতে কোনো একটা জায়গাতে সেই কথাটা উল্লেখ আছে যে বিদ্যমান যে পেনশন গুলো আছে সেই বিদ্যমান পেনশনের স্ট্রাকচারের ভিতরে পরিবর্তন আনতে পারে সরকার। সেটা এক জায়গাতে আছে বলেই কিন্তু সরকারি প্রজ্ঞাপনটা দিয়েছে এবং আরো করতে যাচ্ছে। এখন অ্যাপারেন্টলি মনে হতে পারে, তখন আমরা তো দেখেছি এটা তো ভালো, যারা পেনশনের নাই তারা পেনশনে আসবে, এটা তো ভালো খবর, তারপরে এটা তো হওয়া উচিত। কিন্তু আমাদের ঘাড়ে আমাদের সাথে কথাবার্তা না বলে, আমাদের একটা বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেই ব্যবস্থাটা হাত দেওয়ার আগে সরকারের উচিত ছিল তাদের সাথে কথা বলা। এখন আপনি দেখবেন যে এখন সমস্যাটা এখন মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এবং সরকারি কর্মচারীরা এখন হাসাহাসি করছে। ওই আগামী জুন মাসে তারা মানে খেলাটা বুঝবে। তারা তো এই যখন তাদের ঘাড়ে পড়বে আগামী বছর, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে মানে ঘটনাটা কোন দিকে কিভাবে হয়েছে এবং কোন দিকে যাচ্ছে। এখন আপনি দেখেন 2072-73 সালে আপনি কি ধারণা করেন যে আগামী বছর আসলেই সরকারি কর্মকর্তাদেরকেও এর আওতায় আনা হবে, এটা নাও আনা হতে পারে? পেনশন স্কিমের সাথে যারা জড়িত তারা আজকে বলেছে, ডক্টর মুস্তফা নামে এক ভদ্রলোক আছে, মেম্বার কমিশনের, পে কমিশনের, উনি আজকে টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছেন, বিভিন্ন জায়গাতে খবরটা এসেছে, সংসদে অর্থমন্ত্রী বলেছেন যে এই সরকারি কর্মচারীদেরকে 1 জুলাই আমরা এটা টেকেন ফর গ্রান্টেড ধরে নিলাম যে তাদেরকে সেখানে আনা হবে। এখন প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো এমনিতেই আন্তঃক্যাডার বৈষম্য এত বেশি, যেটা নিয়ে আলোচনা করলে সারা মাস আলোচনা করা যাবে। আপনি পাবলিক সার্ভিস কমিশনে ভাইভাতে বসলে পরে সেখানে দেখা যায় শিক্ষকতা পেশায় কেউ যেতে চায় না, সেখানে সব অন্যান্য পেশার জন্য তারা এই যে চয়েস দিয়ে রাখে। আপনি যদি অন্য অন্য ক্যাডারে যান, সেখানকার যে সুযোগ সুবিধাগুলো, আমি কম্পারিজনে যাচ্ছি না, শিক্ষকদের বিষয়টা কম্পারিজনের বিষয় না, শিক্ষকতা পেশায় যারা আসে তারা এই বড় কিছু পাওয়া এবং পদ পদবি ইত্যাদি 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 লোভে তারা আসে, সেটা আমি মনে করি না। আসতে পারে 5-7% লোক তো সবসময় সব ক্যাডারে সব জায়গাতেই থাকে,
মতিউর বেনজিরা তো সব জায়গাতেই আছে, নাই যে সেটা তো বলা যাবে না। কিন্তু বেশিরভাগ লোকজনই শিক্ষকতা পেশায় যারা আসে তারা দেশের মেধাবী সন্তানরা শিক্ষকতা পেশায় আসে। তার একটা উদ্দেশ্য থাকে যে এখানে সে পড়াশোনা করবে, তার একটা মেন্টাল পিস থাকে যে সে এখানে শিক্ষকতা করবে, জ্ঞান উৎপাদন করবে, জ্ঞান বিতরণ করবে, এবং একটা স্টেজে গিয়ে সে যখন রিটায়ারমেন্ট করবে তখন সে অন্তত পক্ষে তার রিটায়ারমেন্ট লাইফটা যাতে একটু ভালোভাবে চলে সেজন্য সেখানে সে কিছু সুযোগ সুবিধা তার পেনশনের মাধ্যমে পাবে। এখন আজকে যে ছেলেটা জয়েন করলো, ধরেন পেনশন নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আজকে যে ছেলেটা জয়েন করলো সে যখন 1970-72 সালে গিয়ে রিটায়ার করবে তখন সে পাবে 1,24,660 টাকা। 1991-92 সালে 1,000 টাকা দিয়ে 7-8 কেজি গরুর মাংস পাওয়া যেত, আর এখন হলো 1 কেজি গরুর মাংসের দাম হলো প্রায় 1,000 টাকা। 70-71 সালে সে 1,24,660 টাকা দিয়ে সে কি করবে ভাই? সেখানে এক বেডরুমের ভাড়া, এক বেডরুমের একটা ফ্ল্যাটের ভাড়াও এরকম হইতে পারে। এখন সে গ্র্যাচুইটির টাকাটা সে পাইতো, গ্র্যাচুইটির টাকাটা কত পায়? একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যদি চাকরি করেন সারা জীবন তাহলে 80 লক্ষ 81 লক্ষ টাকার মতো গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ড মিলে টাকাটা পান। পাওয়ার পরে মেয়ের বিয়ে শাদী দেন, হজে যান, একটা ছোট ফ্ল্যাট কিনেন, একটা ছোট ছোট গাড়ি কিনেন, অনেকে গাড়ি কেনার শখ থাকে, একটা ছোট গাড়ি কিনেন। এইটা একটা সামান্য চাওয়া রে ভাই, ওই যে সামান্য একটু চাওয়া যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বার্কলে থেকে পিএইচডি করে এসে, অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে পিএইচডি করে এসে তার সারাটা জীবন এই বিশ্ববিদ্যালয়ের জন্য দিয়ে এবং এই এই দেশের মানুষের জন্য সে জীবন উৎসর্গ করে একটা রিটায়ারমেন্টের পরে একটা গাড়ি কিনবে, এটা তার সারা জীবনের চাওয়া। তার জি, বাচ্চাটাকে আমি আপনার কাছে আবার আসবো, টাকাটা জনাব সে ফজলুল আবার আসবো। আবার এই আমি টাকাটা আরেকটু ওনার কাছ থেকে শুনে আসি। জনাব মোহাম্মদ কামরুল হাসান, আপনার কাছে আমি কি জানতে চাচ্ছি সেটা হলো কি যে এই যে পেনশন স্কিম নতুন যেটা করা হয়েছে, প্রত্যয় যেটা হলো আপনাদের জন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, এটা কি গ্রহণ করা, এই ফরম্যাটে আসাটা কি বাধ্যতামূলক নাকি কোনো অপশন বাধ্যতামূলক আছে? বাধ্যতামূলক আমি না, 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 বাধ্যতামূলক। বাধ্যতামূলক। আচ্ছা, এবং এখানে কারা ফান্ড ম্যানেজ করবে ভাই, কারা ফান্ড ম্যানেজ করবে ক্লিয়ার না, কিভাবে ফান্ড ম্যানেজ করবে সেটা ক্লিয়ার না, সে কোথায় ইনভেস্ট করবে সেটা ক্লিয়ার না, যদি লস খায় তাহলে আপনি কি সেই রকম অ্যামাউন্টই পাবেন কিনা সেটা ক্লিয়ার না। বিদেশে করে কি এটা ফ্রি করে দেয়, অনেকগুলো ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তারা আপনি ইচ্ছা করলে মাসুদ ভাই যাবে এক কোম্পানির কাছে, আমি যাব আরেক কোম্পানির কাছে, প্রফেসর কামরুল যাবে আরেক কোম্পানির কাছে, যেখানে বেশি রেট পায় সেখানে যাবে এবং সেখান থেকে তার সুপারঅ্যানুয়েশন, ইভেন আপনি নিজের টাকা নিজেও ইনভেস্ট করতে পারেন। এখন খালি বিদেশিদেরকে ফলো করব আর কার্বন কপি করে ফলো করব, নিজের দেশের বাস্তবতার কোনো দিকে তো নজর রাখবো না, সেটা তো হয় না ভাই। আচ্ছা ডক্টর কামরুল, আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি জি। যে এই যে আপনার গভর্নমেন্ট যে আপনার নিয়মটা করেছে, জি। আপনারা কি এটাকে কেবলমাত্র বৈষম্যমূলক এই অভিযোগে অভিযুক্ত করছেন, নাকি পুরো বিষয়টার মধ্যে একটা মতলবী আপনার মানে প্রচেষ্টা আছে বলে আপনি মনে করছেন? আমি আমি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই সঙ্গে আমি একটু বলতে চাই, প্রথম একটা প্রশ্ন করেছেন যে আগে যেহেতু এটাকে অনলাইনে প্রচার করা হয়েছে সর্বজনীন নেওয়া হবে, এবং 2008 সালে শাসক দলের ইশতেহারপত্রে কিন্তু এটার একটা ঘোষণা ছিল, এবং পরবর্তীতে আহম মোস্তফা কামাল যখন অর্থমন্ত্রী ছিলেন এবং এই বিষয়টি আলোতে আসে প্রথম, তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই বিষয়টা কি চূড়ান্ত কিনা। তিনি বললেন যে কৌশলপত্রে আমরা আসলে সর্বজনীন পেনশন স্কিমের একটা কৌশলপত্র তৈরি করেছি, এবং আমরা এটা কিভাবে হবে ডিটেলটা আমরা এখনো নির্ধারণ করিনি। সেই কারণে আমরা অপেক্ষায় ছিলাম যে সর্বজনীন একটা পেনশন স্কিমে আসলে কতটা যৌক্তিকতা এবং নৈতিক ভিত্তি থাকে এটা আমরা দেখে রিয়াকশন দেব। এটা যেহেতু সর্বশেষ আমরা যে আন্দোলনটা এসেছি তার আগে আমরা স্পষ্ট হয়েছি, এবং সেই স্পষ্টটা হচ্ছে শুধু বৈষম্যমূলকই নয়, বরং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের আসবার ক্ষেত্রে এক অনাগ্রহ তৈরি করার একটা বড় ষড়যন্ত্র। দেখুন, অবসরোত্তর আর্থিক যেই সাপোর্টটা, এই নিশ্চয়তা বিবেচনায় রেখে মেধাবীরা কিন্তু কোনো একটা জবে আসার সিদ্ধান্ত নেয়। আর এখন মূল্যবোধের অবক্ষয়ের কারণে আর্থিক বিবেচনা এই শিক্ষকতাকে ব্রত হিসেবে গ্রহণ করে শিক্ষকতায় আসবার যেই অনুপ্রেরণা ছিল আমাদের শিক্ষক কিংবা তাদের শিক্ষকদের, সেটা এখন নেই। এটা একটা অধপতন হয়েছে। সেখানে কিভাবে আর্থিক অনিশ্চয়তা তৈরি করেছে
দেখুন এটা বলি, তারপর ষড়যন্ত্রের কথা বলি যদি সুযোগ দেন। আর্থিক এই পার্থক্যটা একটু সবার জানা উচিত। দেখুন এই মুহূর্তে বিদ্যমান যে পেনশন স্কিম, সেখানে আমরা বেতন থেকে 1 টাকাও কাটা হয় না, কিন্তু প্রত্যয়ে বেতন থেকে আমাদের স্যালারি থেকে 10% কাটা হবে। আচ্ছা, এবং আমরা গ্র্যাচুইটি মানে অবসরে যখন যাব তখন একসঙ্গে আমাদের প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকাটা যাবে এবং সরকার যেই 10% না কেটেই যে অংশটা দেয় প্রতিষ্ঠান কিংবা সরকার, সেটার ভিত্তিতে আমরা 80 লক্ষ টাকা পাবো। এটা শুনেছেন, এই মুহূর্তে কোনো প্রফেসর যদি রিটায়ার করে এটা পাবো। এখন কথা হচ্ছে সারা জীবন চাকরি করে একজন মানুষ, যার সৎভাবে চাকরি যারা করে, এবং নিশ্চয়ই শিক্ষকরা করে আমি বিশ্বাস করি, তাদের পক্ষে এই যে কথা বলা হচ্ছে এই গ্র্যাচুইটির 1 টাকাও না দিয়ে 1,24,660 টাকা যদি দেয়, তাহলে কি উনি খাবে না বাসা ভাড়া দিবে, নাকি উনি একটা টিনের ঘর করতেও তো এখন অনেক লাগে। এখন দেখুন যাদের ক্ষেত্রে এই পেনশন প্রযোজ্য হবে এই স্কিম, তারা আজ থেকে 35 বছর যদি চাকরি করে এবং এই পরিমাণ টাকা পায়, এটা দিয়ে টিনের ঘর, একটা জায়গা কিনে টিনের ঘর করেও থাকতে পারবে না। এবং এই টাকাটাও উইথড্র করা হচ্ছে, যেখানে এটা ইনফ্লেশনের কারণে 12% কোথায় গিয়ে দাঁড়ায় অবমূল্যায়নে, সেটা ঠিক ঠিকানা নাই। হয়তো 10 লাখ টাকার ভ্যালু হবে এটা কমে কমে, সেই টাকাটিও উইথড্র করা হচ্ছে কিন্তু এখন দেখুন এটা হলো দ্বিতীয়টা। তৃতীয়টা আমি পয়েন্টটা কুইক একটু বলে দিই। চাকরিজীবীর যে আমাদের নমিনি, ধরুন আমি চাকরি করছি, আমি পেনশন আমি অবসরে যাওয়ার পর আমি যদি 75 বছর বাঁচি, তাহলে আমাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা, 1,24,000 টাকা দিবে বর্তমান ইয়েতে। কিন্তু আমাকে ওই যে 80 লক্ষ টাকার 1 পয়সাও দেওয়া হচ্ছে না, এটা শূন্য। তাহলে আমি 75 বছর পর্যন্ত পাবো। কিন্তু আমার নমিনিকে যদি আমি দিই, সেও আমি যদি মরে যাই 75 বছর আগে, ধরুন আমি 70 বছরে মারা গেলাম, 5 বছর পাবে আমার নমিনি। কিন্তু আমার স্ত্রী যদি নমিনি হয়, সে যদি 90 বছর হায়াত পায়, তাহলে 15 বছর সে কি না খেয়ে থাকবে? অথচ বিদ্যমান ব্যবস্থায় আমৃত্যু যিনি পেনশন পাবেন অথবা তার নমিনি পাবে। তাহলে দেখুন আমি আমার স্ত্রীকে বলতে হবে 75 বছর পর তুমি আত্মহত্যা করো, যেহেতু কোনো সাপোর্ট নেই। এটা একটা সিস্টেম হলো। আচ্ছা, এর পরেরটা দেখেন কি করেছে। বছরে পেনশন বাড়ে হচ্ছে 5% হারে ইনক্রিমেন্ট বিদ্যমান ব্যবস্থায়, নতুন ব্যবস্থায় এটা বাড়বে না। তারপরে হচ্ছে আমরা যে অর্জিত ছুটির বিপরীতে যে টাকাটা পাই, ধরেন আমার অর্জিত ছুটির আর্ন লিভ যেটা, এটা মানে ইনক্রিমেন্ট হবে না কেন? ইনক্রিমেন্ট আমাদের না বলছি মূল্যস্ফীতি হচ্ছে, তাহলে ইনক্রিমেন্ট হবে না কেন? এটা তো টাকার তো ডিভ্যালুয়েশন হচ্ছে, তাহলে ইনক্রিমেন্ট তো হওয়া উচিত ছিল। না, এটা না, এটা ঘোষণাতে ইনক্রিমেন্টের বিষয়টা, বোনাস টোনাসের ব্যাপারটা, বৈশাখী ভাতা টাতার ব্যাপারটা, এটা নাই। আজকে শুধু পিআরএল এর বিষয়টা, ওরা একটু বলছে। আমি একটু 2টা পয়েন্ট বলে শেষ করে দিই। জি প্লিজ। তাহলে বছরে পেনশনের যে ইনক্রিমেন্ট 5% হারে বাড়ে বিদ্যমান ব্যবস্থায়, প্রস্তাবিতটায় এই ব্যবস্থাটা নেই, এখানে বাড়বে না। অর্জিত ছুটির আমি যে আর্ন লিভ, ধরুন আমি 1 বছরে 1.5 মাস আর্ন লিভ পেলাম, আমি যদি এটা না নেই এই টাকাটা পাবো। বিদ্যমান ব্যবস্থায় এটা বাদ দেওয়া হয়েছে। অবসরকালীন ছুটির সময় এলপিআর এর যে ব্যবস্থা, আমি ছুটিতে যাওয়ার এলপিআর এর এই ছুটির যে ব্যবস্থা, বিদ্যমান ব্যবস্থা এটা উঠিয়ে দেওয়া হয়েছে। অবসর এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র যে লাস্ট দুইটা বলি, সেটা হচ্ছে দেখুন অবসরের বয়স শিক্ষকদের 65 এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের 62 এবং কর্মচারীদের 60 বছর। প্রস্তাবিত এই প্রত্যয় স্কিমে বলা হচ্ছে সবার জন্য 60 বছর বয়সের পর পেনশন। তার মানে হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র, শিক্ষকদের বয়স 65 থেকে 60-এ নামানো। কারণ আমলাদের বয়স যা আছে সেটা করতে হবে। আমি অনুমান করছি, আমি ভুল হলে খুশি হব। আর অত্যন্ত অমানবিক এবং দুশ্চিন্তার কারণ হচ্ছে এটা যে মানুষ যখন অবসরে যায় তখন তাদের ইজ্জত নাই, আর রোগ শোক তো আরো বেশি হয়। বিদ্যমান ব্যবস্থায় কি করেছে জানেন? মাসিক চিকিৎসা ভাতা আছে, 2টা উৎসব ভাতা আছে, কোরবানির ঈদ, রোজার ঈদ। বুড়ো মানুষের তো একটা সাপোর্ট লাগে। আর আজকাল যে আধুনিক বাচ্চা কাচ্চা হয় একা বাসায় রেখে যায়, না হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেই বৃদ্ধ মানুষগুলো শিক্ষিত, যারা দীর্ঘ 65 বছর সার্ভিস দিয়েছে, সর্বাধিক মানে পড়াশোনা করে কন্ট্রিবিউশন রাখে, তাদের কি করেছে জানেন? তাদের ইজ্জত নেই, উঠিয়ে দিয়েছে। এবং বৈশাখী ভাতা একটা ছিল, সেটাও বাদ দিয়ে দিয়েছে।
মাসিক চিকিৎসা ভাতা যেটা, সেটাও সম্পর্কে কিছু বলার নেই। তাহলে এটা কি রকেট বিজ্ঞানী হওয়ার দরকার আছে? যে যেই আমলা আমরাই তো পড়াই। আমার অনেক পিএইচডি স্টুডেন্ট আছে যারা অত্যন্ত মেধাবী আমলাদের মধ্যে, এরা আমাদের অনেক বড় শক্তির জায়গা। তারা যখন বিশ্ববিদ্যালয়ে আসে তারা অত্যন্ত অনুগত থাকে এবং স্যারকে শ্রদ্ধা করে। এখন হঠাৎ করে অর্থ মন্ত্রণালয়ে বসে এমন কি জ্ঞানী হয়ে গেল যে বিদ্যমান ব্যবস্থা আর প্রস্তাবিত ব্যবস্থার পার্থক্য বুঝতে পারছে না, অথবা শিক্ষকদের হঠাৎ করে এরকম মনে হলো কেন যে তাদের এই আমি ডক্টর ফেরদৌসের কাছে যাই। জনাব ফেরদৌস, এই প্রশ্নটা আমি আসলে করতেই চাই যে ডক্টর কামরুল হাসান যে আপনার তুলনাটা করলেন কতগুলি পয়েন্টে, যেমন ইনক্রিমেন্ট হচ্ছে না, বিভিন্ন ভাতা হচ্ছে না, উৎসব ভাতা হচ্ছে না, বৈশাখী ভাতা হচ্ছে না, এই যে যেগুলো নাকি বিদ্যমান ব্যবস্থাতে আছে কিন্তু পরেরটা থাকছে না, আপনার কি মনে হয় যে এটা তাড়াহুড়া করার কারণে হয়ে গেছে, নাকি এটা ইন্টেনশনালি খুবই ষড়যন্ত্রমূলক ভাবে করা হয়েছে? আপনার কি মনে হয় আসলে? না, এটা তাড়াহুড়ার কারণে না, এটা এক্সপার্টিজের অভাব। ব্যয় কমিশনে দেখবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল, সেখানে পার্টিসিপেট করেছে এবং সেখানে তারা তাদের যে জ্ঞান বিতরণ করেছে এবং সেখানে কন্ট্রিবিউট করেছে, যার জন্য আপনি একটা ভালো পে কমিশন পেয়েছিলেন। এইবারে কমিশনে দেখেন কাউকে টাকা হয় নাই। কমিশনের চেয়ারম্যানের বেতন কিন্তু 3.5 লাখ, আর মেম্বারদের বেতন কিন্তু 3 লাখ। এখানে কিন্তু কাউকে টাকা, একজন ভালো অ্যাকচুয়ারিস নাই, সারা দেশে কোনো অ্যাকচুয়ারি সায়েন্সের কোনো সাবজেক্টই নাই, একটা ভালো অ্যাকচুয়ারিস নাই। আপনি কি বলতে যাচ্ছেন এইটা যারা নাকি প্রণয়ন করেছেন তাদেরকে কি আপনি বলতে যাচ্ছেন তারা অযোগ্য লোক? এটা ইন্স্যুরেন্স পলিসি ভাই, মাসে মাসে টাকা দিবেন, জীবন বীমা, এই মাসে মাসে টাকা দিবেন, এত বছর পরে গিয়ে এত টাকা করে পাইবেন। এটা হলো আমি আপনাকে তবু জানতে চাচ্ছি, আপনি কি জানেন যে বর্তমানে কিন্তু বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে নানা ধরনের পেনশন স্কিম আছে, এবং আমি যতটুকু বুঝলাম আপনাদের এখানে কথাবার্তা, আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে বীমা কোম্পানির যে পেনশন স্কিমগুলো আছে সেগুলো কিন্তু এর চেয়েও বেটার আমার কাছে মনে হচ্ছে। না, বীমা কোম্পানিতে এইটা একদম স্রেফ একটা ইন্স্যুরেন্স কোম্পানির প্ল্যান, একটা ইন্স্যুরেন্স প্ল্যান। আপনি মাসে মাসে টাকা দিবেন 10%, সরকার দিবে কিছু, ইনভেস্ট করবে, ইনভেস্টমেন্টের প্রফিটটা পাবে, এরপরে আপনাকে ইন্স্যুরেন্সের মতো করে টাকা দিবে। তবে ভালো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, এই প্রসঙ্গ শেষ করার আগে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনারা তো পুরো জুন মাস ধরে আন্দোলনটা করছিলেন, জুলাই মাসে এসে আপনার ধর্মঘটে গেলেন। এই যে আপনি গত কয়েকদিন ধরে যে আপনারা আন্দোলন করছিলেন, নানা রকম কথাবার্তা বলছেন, বিবৃতি দিচ্ছেন, সরকার পক্ষ থেকে কি আপনাদের শিক্ষকদের সঙ্গে কোনো রকম আলোচনার আগ্রহ দেখানো হয়েছিল? কোন ধরনের কোনো আলোচনার আগ্রহ দেখা হয় নাই। বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সভাপতি আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আমার ডিপার্টমেন্টেরই আমার বিভাগেরই চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান হইলো এখন শিক্ষক সমিতির সেক্রেটারি জিনাত হুদা। এরা গিয়ে একটা কমিটি গিয়ে আমাদের শিক্ষামন্ত্রীর কাছে দিয়ে আসছিলেন। শিক্ষামন্ত্রী বলছেন এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয়, এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়ের দিকে ঠেলাঠেলি করতেছে। এখন এটা হলো সরকারের পক্ষ থেকে বা এই কমিশনের পক্ষ থেকে তারা কোনো ধরনের কোনো এই যে কি করে না, বাঙালি করে কি যে কোনো একটা ভালো জিনিসটা নষ্ট করে ফেলে। এটা একটা ভালো জিনিস হচ্ছিল, আমরা কিন্তু অস্বীকার করছি না। আমরা তখন কেন বলি না, আমরা তখন তো ওয়েলকাম জানাইছি। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক তো আর্টিকেল লিখে ওয়েলকাম জানাইছে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভালো কাজ করছেন, আমাদের মতো দেশগুলোতে গভর্নমেন্টের জন্য একটা রেগুলার সোর্সেস অফ ফান্ড হইলো এবং জনগণের উপকার হইলো। কিন্তু আপনি বিদ্যমান একটা ব্যবস্থা এবং খুবই সেন্সিটিভ জায়গা, আপনি কারোর সাথে কোনো কথা। আপনাকে আমি শেষ প্রশ্নটা করি, আপনাকে এই প্রসঙ্গে শেষ প্রশ্ন। আপনি যে কথাটা বললেন একটু আগে, আপনার মানে কথার থেকেই বলি, আপনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা ঘোষণা করলেন সার্বজনীন পেনশন, আপনারা আশাবাদী ছিলেন ভালো কিছু হবে, কিন্তু যেটা হলো সেটা খারাপ কিছু হলো। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে বিতর্কিত করার কোনো প্রক্রিয়ার মধ্যে ছিল? না ছিল। এটা যারা, আমি তো একদম শুরুতেই বললাম, যারা এটা যে স্কিম গুলা, অন্যান্য যে স্কিম গুলা, যাদের কোনো পেনশন টেনশন কিচ্ছু নাই, তাদের জন্য তো এখনো ভালো। আমরা তো এখনো বলতেছি এখনো ভালো। ওই যে প্রথম যে 3-4টা স্কিম, এগুলো তো ভালো। কিন্তু আপনি বিদ্যমান একটা ব্যবস্থা যেখানে চলছে বছরের পর বছর ধরে এবং এটা নিয়ে কোনো অসন্তোষ নাই, এমনও না যে সরকারের টাকার খুব অভাব পড়ে গেছে। সরকার বলতেছে না টাকার অভাব পড়বে, ভবিষ্যতে অনেক টাকার অভাব পড়বে। প্রায় 25 লক্ষ সরকারি কর্মচারী, সব মিলে সরকারি কর্মচারী এবং স্বায়ত্তশাসিত 403টা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিলে প্রায় 24-25 লক্ষ কর্মচারী, সরকার টাকা দিতে পারবে না একটা স্টেজে গিয়ে। আরে ভাই, অন্য জায়গায় তো টাকার কোনো অসুবিধা দেখতেছি না।
মেগা প্রজেক্টে তো টাকার কোনো অসুবিধা দেখি না। সারা দেশটা যখন দখল করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছে, এই তখন তো কোনো ধরনের কোনো অসুবিধা দেখি না ভাই। অসুবিধা এই সরকারি কর্মচারী মানে কি, একটা লোক সারা জীবন তার অর্জন সে একটা দেশের পিছনে খরচ করেছে, এটা তার রাষ্ট্রের নৈতিক দায়িত্ব লোকটাকে শেষ জীবনে বাঁচিয়ে রাখা। এটা রাষ্ট্র তৈরি করেছি আমরা সেই কারণে, রাষ্ট্রের উদ্দেশ্যই তাই। এখন আপনি করতেছেন কি, কথা নাই বার্তা নাই, একটা রানিং প্রোগ্রাম, তাও খুবই সেন্সিটিভ একটা জায়গা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিষয়টা। এখন আপনি এই সেম কাজটা আপনি সরকারি কর্মচারীদের জন্য আগামী জুলাইতে করেন দেখি, তারপরে তখন দেখা যাবে। মূল কথাটা হলো ভাই, এটা চলবে না। এই প্রত্যয় স্কিম হয়তো ঠিক থাকবে, প্রত্যয় স্কিমে আপনাকে মডিফিকেশন আনতে হবে, গ্র্যাচুইটিটা অ্যাড করতে হবে, এবং অন্যান্য ভাতা টাতা যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আনতেই হবে। জি জি, অনেক ধন্যবাদ। আমি আমি ডক্টর কামরুল হাসান আপনার কাছে যাচ্ছি। এই প্রসঙ্গে শেষ প্রশ্ন আর কি আপনার কাছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে পুরো জুন মাস আপনার সঙ্গে একটু কথা বললো না, জুলাইয়ের 1 তারিখ থেকে আপনারা একটা সর্বাত্মক ধর্মঘটে গেলেন। এখন এই ধর্মঘটের কারণে আপনারা আপনাদের নিজস্ব একটা অর্থনৈতিক দাবি আদায়ের জন্য এমন একটা ধর্মঘটে গেলেন যেখানে নাকি শিক্ষা ব্যবস্থার উপর একটা আঘাত আসার আশঙ্কা রয়েছে। তো আপনি এটাকে কিভাবে যৌক্তিকতা প্রমাণ করবেন? মূল কথা হচ্ছে কি, আমি যেটা শুরুতেই বলছি যে এটা হতে পারে আমরা সবকিছু মেনে নিয়ে এই বিদ্যমান অবস্থায় ক্লাসে ফেরত যেতে পারি, কিন্তু আমরা যারা এখন আছি তারা কিন্তু এফেক্টেড হচ্ছি না। হচ্ছে হলো এই 1 তারিখ থেকে সরকারের ভাষ্য অনুযায়ী তারা এফেক্টেড হবে। তবে আমি অনুমান করছি যেহেতু সরকারি কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করার ঘোষণা সর্বশেষ বাজেট সভায় দেওয়া হয়েছে, খুব স্বাভাবিকভাবে যারা 1 তারিখ থেকে জুলাই জয়েন করবে এই বছর বলেছে, যাদের ক্ষেত্রে প্রযোজ্য, আমি নিশ্চিত আমরা যে 2 জন আছি আজকে সংযুক্ত হয়েছি আমাদেরকেও এই স্কিমের আওতাভুক্ত করবে বছর খানেক পর। কারণ আমাদের যে আর্থিক দৈন্যতা, লুটপাটে, আমাদের যে তারল্য সংকট, অর্থ উপার্জন কালেক্ট করার জায়গাগুলো তো এই নিরীহ জায়গাগুলো, তাই না? এই যে আপনার রেভিনিউ কালেক্ট করার ক্ষেত্রে এখন ব্যাপক তোড়জোড়। আর শিক্ষকদের, আপনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, ইঙ্গিত দিচ্ছেন। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে সরকারের তারল্য সংকট মেটানোর জন্য এই পেনশন স্কিমগুলো চালু করার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহের একটা প্রক্রিয়া এটা আমি মনে করি 80 লক্ষ, ধরুন 80 লক্ষ টাকা যদি এককালীন কাউকে দিতে না হয়, তাহলে এই অর্থটা সরকার যদি রাখে এবং সেটার ইন্টারেস্ট আপনি যদি 11-12% হিসাবে ধরেন, এবং ওই টাকাটা যদি সরকারের কাছে থাকে, তাহলে তারল্য সংকট যেমন মিটানো গেল, ঠিক একইভাবে এটার যে মুনাফা, সেই মুনাফাটা সরকার পেল। আর বঞ্চিত হলো হচ্ছে 65 বছর পরিশ্রম করে সৎ থেকে নলেজ প্রডিউস করে, নলেজ শেয়ার করে যেই মানুষটা কন্ট্রিবিউট করেছে তার কাছ থেকে নিলেন। তাহলে দেখা যাচ্ছে যে এই গুড গভর্নেন্সের অভাব, এই যে বাংলাদেশের যে সামগ্রিক ব্যর্থতা, গণতন্ত্র চর্চা বলুন, সরকারি ব্যবস্থায় বলুন, সমস্ত জায়গায় এই অব্যবস্থার কারণে যে আর্থিক সংকটটা তৈরি হয়েছে, এখানে অন্য বিষয়গুলো বিবেচনায় না নিয়ে শুধু তাৎক্ষণিকভাবে অর্থ সংগ্রহের যে কৌশলটা, যেমন IMF এর 3rd লোনটা আমাদের সামাজিক, বিশেষ করে স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতের আমাদের যে ভর্তুকি আছে সবগুলা উইথড্র করে দিয়েও ওই লোন ঋণটা নিতে হয়েছে। এই জন্য কারণ হচ্ছে কি, তাহলে রিজার্ভের যে টার্গেট IMF এর দেওয়া সেটা পূরণ করা যাবে, এবং সেখান থেকে আবার দেখা যাচ্ছে যে সুদের টাকা দিচ্ছে, এরপরে হচ্ছে আপনার ঋণের টাকা দিচ্ছে। এইরকম একটা চরম অব্যবস্থাপনায় আমরা আসলে শিকার। আমার মনে হচ্ছে যে ভরতচন্দ্রের এই কথাটা আমি প্রায় বলি যে আপনার যদি শহরে আগুন লাগে দেবালয় এড়ায় না। আমরা একটা অব্যবস্থাপনার মধ্যে পড়ে গিয়ে আমরা সকলেই আসলে এটার শিকার হচ্ছি, এবং অনেকেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের কিছু দায় আছে, পরবর্তীতে হয়তো বলবো, আমরাও কিন্তু অনেকটা মূল্যবোধের জায়গায় কম্প্রোমাইজ করে দলীয় নিয়োগ আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করতে না পারার কারণে সরকার বলুন বা দেশবাসী বলুন আমাদের প্রতি আসলে তাদের দৃষ্টিভঙ্গি মিশ্র হয়ে গেছে। সেই জন্য এটাই হলো আসল কথা। এই যে প্রফেসর কামরুল, যে আমি একটা কথা শেষ করি এই জায়গাটাতে, প্রফেসর কামরুলের যে শেষ কথাটা, সেটাই হলো আসল কথা। বিশ্ববিদ্যালয় শিক্ষক আবার কি, বিশ্ববিদ্যালয় শিক্ষক আবার কি করবে, বিশ্ববিদ্যালয় শিক্ষক আমাদের কি করার আছে, এরা আমাদের কি 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 কতটুকু কি আমাদের নড়াতে পারবে?
তাদের তো কোনো দরকার নাই, তার ওপিনিয়ন তো আমার কোনো দরকার নাই। সে তো ডাক দিলেই চলে আসে, রাতে 3টা ডাক দিলে 3টার সময় গিয়ে হাজির হয়। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কি যায় আসে? এখন নামে মাত্র স্বায়ত্তশাসন। কিসের স্বায়ত্তশাসন? কোথায় স্বায়ত্তশাসন? এখন মূল প্রসঙ্গটা হয়ে গেছে ভাই সাইকোলজিক্যাল। এখন ধরেন প্রত্যেক স্কিমের ভিতরে যদি সরকারি কর্মচারীরা একই সঙ্গে যদি শুরু করতো, অন্যান্য অন্যান্য ক্যাডারে যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো সবাই যদি পেত, কেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একটা গাড়ি চড়ার ইচ্ছে নাই তার, সে আপনি যদি তাকে ওই অন্য ক্যাডারে যদি একটা গাড়ি কেনার টাকা দিতে পারেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বিনা সুদে গাড়ি কেনার, একজন এমপিকে যদি আপনি 8 কোটি টাকা দিয়ে 8 কোটি টাকা মাইনাস করতে পারেন, এই যে ট্যাক্স ফ্রি গাড়ি দিতে পারেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার নিজের টাকায় গাড়ি কিনবে, একটা ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে পারে না একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাহলে তো এটা লুক্রেটিভ হবে, এটার প্রফেশনটা লুক্রেটিভ হবে। আচ্ছা, এবং আমি আমাদের আমাদের আজকে অনুষ্ঠানের দ্বিতীয় প্রসঙ্গে যাচ্ছি, এটা একটু ছোট করেই বলবো, আমরা আলাপ করবো যে যেমন ধরা যাক আপনারা একটা আন্দোলনে আছেন, এই আন্দোলনটা যদি শেষ হয়, আপনাদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় এখন একটা কিন্তু স্থবিরতা আসবে। ধরা যাক এই আন্দোলনটা কোনো কারণে শেষ হলো, আপনাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, তারপরেও কিন্তু আমাদের সেশন জটের একটা আশঙ্কা অথবা শিক্ষা কোনো আশঙ্কা নাই ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তারপরেও আমাদের এই যে ছাত্রদের যে আন্দোলনটা আসছে সামনে, যে তারা যে কোটা নিয়ে যে একটা আন্দোলনের কথা অলরেডি ঘোষণা দিয়েছে তারা, এবং তারা আন্দোলনের মধ্যে আছে যে ওই 10% মুক্তিযোদ্ধা কোটা, যেটা নাকি সরকার একবার বাতিল করে দিয়েছিল একটা অর্ডারের মাধ্যমে, সেটা হাইকোর্ট আবার নতুন করে পুনঃস্থাপন করতে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে আমি এক ধরনের ক্ষোভ দেখতে পাচ্ছি। তো এইটার ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে, যে এই যে হাইকোর্টের যে নির্দেশনা যেটা, এবং এটা হওয়ার পর যদি আবার সেটা পুনঃস্থাপিত হয়, তাহলে কি শিক্ষার্থীদের মধ্যে যারা কি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, শেষ বর্ষের দিকে পড়ছে, তাদের মধ্যে কি কোনো ধরনের অস্থিরতা হবে বলে কি আপনি মনে করেন কিনা? ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনি আগে বলেন। আপনার 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 এই যে এই আমাদের যে আন্দোলন, এই আন্দোলনে কোনো শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে না, কারণ করোনাকালীন সময়ে 2 বছরের প্রোগ্রাম, আমরা অনেকে ধারণা ছিল যে মানে বিশ্ববিদ্যালয় পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে সবে, আমরা কিন্তু করোনাকালীন সময়ে 2 বছরের সমস্ত প্রোগ্রাম কিন্তু আমরা রান করেছি এবং অনলাইনে সবকিছু ঠিকঠাক ছিল এবং কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এখন যদি কোনো ক্লাস পরীক্ষা মিস হয়ে থাকে, আমরা বন্ধের দিন ছুটির দিনে ক্লাস নিয়ে, এটা আমাদের 15 দিনের ব্যাপার, 1 মাসের ব্যাপার, আমরা সেটা করতে পারবো, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই। কোটা সিস্টেম নিয়ে, কোটা ব্যাপারে নিয়ে আমরা তো আন্দোলন করেছিলাম, কোটা যাতে বাতিল হোক সেই ব্যাপারে আমাদের সাপোর্ট ছিল। আমাদেরকে আবার রাষ্ট্রীয়ভাবে দালালও বলা হয়েছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত বলা হয়েছে। এবং আমরা কোটা ব্যবস্থার আমরা বলি নাই তখন যে কোটা একদম সম্পূর্ণভাবে তুলে দেওয়া, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে আছে, সংসদে দাঁড়িয়ে উনি বলছিলেন কোটা নিয়ে যেহেতু এত কথাবার্তা, তাহলে কোটাই আমি তুলে দিলাম। সংসদে যখন এইরকম আলোচনা হয়, সংসদে যখন সিদ্ধান্ত চলে আসে, তখন তো ভাই পার্লামেন্টে একটা ডিসিশন সেখানে চলেই আসে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেন কোটাই থাকবে না, তাহলে তো এটাই তো হয়ে গেল। এবং তখনকার সময় তো কোটাটা বাতিল করা হয়েছিল, আমরা বলছিলাম যে সংস্কার করার জন্য কোটা সিস্টেমে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার জন্য, আপনি মুক্তিযোদ্ধা করে রাখতে চান রাখেন, 5% রাখেন, 30% কেন, এবং এটাকে যৌক্তিক ভাবে করে নিয়ে আসছেন। আমাদের দাবি ছিল সেটা। তারপরে আপনারা করলেন যে সব একবারে পুরো যা আছে সব পুরোটা। আমি তো মনে করি যে আদিবাসীদের জন্য একটা কোটা থাকা উচিত, প্রতিবন্ধীদের জন্য একটা কোটা থাকা উচিত, এবং মুক্তিযোদ্ধাদের জন্য যদি থাকতে হয় তাহলে, এবং জেনুইন মুক্তিযুদ্ধ, ভুয়া মুক্তিযুদ্ধ না। এই যে মুক্তিযুদ্ধের সময় যে মুক্তিযোদ্ধার যে লিস্ট ছিল এবং বড় বড় সেক্টর কমান্ডার সাহেবদের যে সমস্ত বইতে যে সমস্ত লিস্ট পেয়েছি, তার থেকে এখন তো খালি দিনকে দিন খালি মুক্তিযুদ্ধের সংখ্যা বাড়তেই আছে ভাই, খালি বাড়তেছে। এখন এই যদি বাড়তেই থাকে, তাহলে তো এই কোটা সংখ্যা বাড়তে থাকবে। এই সমস্ত কোটা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে ছেলে মেয়েদের, আপনি আমাকে বলেন, আপনি হয়তো পার্সেন্টেজ নিয়ে আলোচনা করছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোটা থাকে সেটাও বাতিল করে দিতে চাই। না ঠিক আছে, আমার যেটা বক্তব্য, আপনার কাছে আমি শুরু হিসেবে জানতে চাচ্ছি যে এটা কি কখনো হয় নাকি, পৃথিবীর কোনো দেশে কি আছে নাকি যে পিতার কর্মকাণ্ডের সুফল সন্তান ভোগ করবে রাষ্ট্রীয়ভাবে? একদম নাই যে তা না, কোথাও কোথাও কিছু কিছু আছে, তবে আজীবন বুক করবে এবং 50 বছর 100 বছর ধরে বুক করবে, নাতি পুতি পর্যন্ত বুক করবে, সেই রকম রেকর্ড আমার নজরে পড়ে নাই। তবে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের ফ্যামিলি কিছু বেনিফিট তারা রাষ্ট্রের কাছ থেকে তারা কোন কোন জায়গাতে কোন কোন দেশে তারা পেয়েছে, পায় নাই যে তা না, পেয়েছে। অথবা সমাজের অনগ্রসর সমাজ ব্যবস্থায় অনগ্রসর সমাজে, যেমন আপনি যদি নিউ ইয়র্ক শহরে থাকেন, নিউ ইয়র্কের যদি অনগ্রসর এরিয়াতে থাকেন, মানে আপনি যদি ধরেন এই যে ঢাকা শহরের অনগ্রসর এরিয়া আছে না, যেমন বস্তিতে যদি থাকেন অথবা ড্যামরা এলাকাতে যদি থাকেন, তাহলে আপনি এক ধরনের বেনিফিট পাবেন। আর যদি আপনি ধনী এলাকাতে থাকেন এক ধরনের কম বেনিফিট, এগুলো আছে, কম বেশ করে আছে। কিন্তু আমরা যেভাবে কোটা সিস্টেমটাকে সাজিয়েছিলাম একদম সব খায়া বলার জন্য, নিজেরা নিজেরা ভাগ করে, এইরকম পৃথিবীর কোথাও নাই। এবং আমি মনে করি কোটা সিস্টেম, আমি শেষ বক্তব্য জন্য আপনার কাছে আসবো। আমি জনাব কামরুল হাসান, আপনার কাছেও আমি একই প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে কোটা নিয়ে ছাত্রদের যে বর্তমানে যে আন্দোলনটা শুরু হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়, কিছু কিছু শুনছিও, বিশেষ করে হাইকোর্টের ওই নির্দেশনার পর, আপনি এই ব্যাপারে আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ আপনাকে। আমি এই ব্যাপারে মূল্যায়ন করতে চাই যে যেহেতু আমাদের গত এক যুগে যতগুলো আন্দোলন হয়েছে, একমাত্র সফল আন্দোলন হিসাবে বিরোধী দলের আন্দোলন সহ যদি বিবেচনায় নেই, এই কোটা বিরোধী আন্দোলনটাই আসলে সফল হয়েছে। এবং সেটা আমরা জানি যে 56% বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের, ধরুন 30% নারীদের জন্য 10, জেলা ভিত্তিক 10 এবং জাতিগত 5%। এবং তারা ন্যায্যভাবেই আসলে এইটা চাচ্ছিল, এই আন্দোলনটা করছিল যে মেধাবীদের আসলে বঞ্চিত হয়। মেধাবীদের বঞ্চিত হওয়ার কারণটা হচ্ছে কি, আমি এথিক্সের ছাত্র, আমাদের ডিস্ট্রিবিউটিভ জাস্টিস নামে একটা বিষয় আছে। কোটা সিস্টেমটা করা হচ্ছিল হলো অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসাবে, যারা পিছিয়ে পড়ে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য। কিন্তু এটার বিরুদ্ধে একটা এথিক্যাল আর্গুমেন্ট হচ্ছে যে এটা রিভার্স ডিসক্রিমিনেশন তৈরি করে। আর রিভার্স ডিসক্রিমিনেশন হচ্ছে এটা ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের সাথে কনফ্লিক্ট করে। তাহলে আপনি একটা আইন করবেন যেটার এথিক্যাল বেসিস থাকবে না, সেটা তো হয় না। যার কারণে এটা সমাধান হিসাবে অনেক এথিসিস্ট মনে করেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, যেটা ইউনাইটেড নেশনের 1949 সেটাকে ফলো করা হয়। তার মানে মানবাধিকারের বিষয়টাকে এখন আইন প্রণয়নের ক্ষেত্রে ভিত্তি হিসাবে নেয়, মানে অ্যাফার্মেটিভ অ্যাকশনের ত্রুটি হিসাবে ওই সাজেশনটা আসছে। এবং সেই আলোকে আমার মনে হচ্ছে কোটা আন্দোলন, বিরোধী আন্দোলন যেটা, সেটা নৈতিকভাবে অত্যন্ত স্ট্রং এবং সরকার যথাসময়ে এটা আসলে এক ধরনের পদক্ষেপ নিয়েছে। এবং এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যেখানে ছাত্রদের সহাবস্থান নেই, ছাত্ররা আসলে এককভাবে ক্যাম্পাসে থেকে প্রতিপক্ষ না থাকার কারণে পাওয়ার চর্চা করতে করতে ওরা এক সময় মানে শক্তি প্রদর্শনের মাধ্যম হিসাবে মাদকাসক্ত এবং ধর্ষণের সাথে জড়িত হয়ে যাচ্ছে। সেরকম একটি অবস্থায় এই ধরনের ছাত্রদের অধিকার আদায়ের, মানে আফটার গ্রাজুয়েশন জবের ন্যায্যতার জন্য তারা যে এক হবার একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছিল, এটা আমাদের ছাত্রদের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা, সচেতন হওয়ার ক্ষেত্রে একটা বড় প্ল্যাটফর্ম ছিল। তাহলে এটা এক হচ্ছে হলো মানুষের অধিকার আদায়ের, অর্থাৎ মানে ইউনিভার্সাল ডিক্লারেশন যেটা বলছি সেটা এনশিওর করার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের মুভ ছিল। আর একটা হচ্ছে এদেশে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হওয়ার ক্ষেত্রে এটা একটা ইতিবাচক জিনিস ছিল। যেমন আমরা দেখছি যে ডাকসুতে 2 জন নেতা তৈরি হয়েছিলেন তখন, এবং তারা একটা রাজনৈতিক দলও করেছে, গণ অধিকার পরিষদ, আপনি দেখেছেন। যাই হোক, যদিও এর মধ্যে অনেক কিছু বিভাজন আছে, কিন্তু আমি মনে করি তাদের এই আন্দোলনের যে ফলাফলটা, সেই ফলাফলটা পজিটিভ ছিল এবং সরকারের ইতিবাচক পদক্ষেপ ছিল। কিন্তু যারা বিবাদী ছিল তাদের রিটের প্রেক্ষিতে আমরা দেখলাম যে রিট করেছে তারা 2021 সালে, এবং 2024-এর এই জুনের 5 তারিখে হাইকোর্ট আসলে তাদের রিটের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধাদের যে অংশটা সেটাকে বাদ দিয়ে, মানে ওই পরিপত্রটা আর 18 সালে যেটা জারি করা হয়েছে এটাকে অবৈধ ঘোষণা করা হচ্ছে। কিন্তু আমি যে কারণে বলছি যে এখনো একটা হোপ আছে, সরকার এটা বিবেচনায় নিয়ে হয়তো এটা করবেন। এখানে রাষ্ট্রপক্ষ কিন্তু ওই রায় স্থগিত করার জন্য আপিল বিভাগে আবার আবেদন করেছে। তার মানে দেখা গেল যে 2021 সনের মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি যারা নিজেদেরকে ভিকটিম মনে করছেন, বঞ্চিত মনে করছেন, তাদের রিটের প্রেক্ষিতে আমরা দেখলাম জুনের 5 তারিখ উচ্চ আদালত ওইটাকে আমলে নিয়ে আগের যেই 2018 আন্দোলনের যেই ফলটা, অর্থাৎ ওই পরিপত্রটা থেকে এটা বাদ দিয়ে এবং বলছে যে এটা আসলে অবৈধ।
তা এখন ছাত্ররা আবার আন্দোলনে নামছে যে এইটা তো ঠিক না, আসলে আমাদের আগের সিদ্ধান্ত যেটা দেওয়া হয়েছে সেটাই ঠিক, এবং তারা একটা আলটিমেটামও দিয়েছে। এর পক্ষে পাশাপাশি দেখা গেল যে সুপ্রিম কোর্ট মানে আপিল বিভাগ যখন রাষ্ট্রপক্ষ এই মানে ইয়েটা মানে উচ্চ আদালতের রায়টা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের কাছে আপিল করলো, এইটা এই 4 তারিখে জুলাইয়ের, আপনার অবগতির জন্য জানাচ্ছি, এই শুনানির তারিখ ধার্য করেছে জুলাইয়ের 4 তারিখ। এখন আন্দোলনকারীরা বলছে যে আমাদের আলটিমেটাম আছে কিন্তু, এবং আলটিমেটামে তারা যেটা বলছে যে তারা অত্যন্ত সেন্সিবল একটা প্রস্তাব দিয়েছে। আপনার এই মাধ্যমে আমি এই বিষয়টা একটু বিবেচনায় নিতে বলবো, তা না হলে আমরা যতই বলি যে এই ধরনের আন্দোলনে অবশ্যই ছাত্রদের এমনিতেই তারা আসলে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের পয়েন্ট অফ ভিউতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরেকটা হচ্ছে তাদের সেশন জট, চাকরি না পাওয়া এবং দীর্ঘমেয়াদের ছাত্রত্ব নিয়ে এই কষ্ট তাদের জন্য ডাবল ক্ষতি হয়ে যাচ্ছে। সেই জন্য আমি মনে করি যে যারা সরকার বাহাদুর, যারা এইসব ব্যাপারে সিদ্ধান্ত নেন, দয়া করে তাদের প্রস্তাব দাবিগুলোকে একটু বিবেচনায় নেবেন। তারা খুব সিম্পল কথা বলছে যে 2018 সালের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে তারা বলছে যে 10% সর্বোচ্চ কোটা রেখে সংস্কার করুক, তারা কিন্তু বাদ দিতে বলেনি। দ্বিতীয়টা তারা যেটা বললো যে কোটায় যারা এই সুবিধাটা পাবে তারা একবার আবেদন করার পর দ্বিতীয়বার আবেদন করার সুযোগ দেওয়া ঠিক না, কিংবা কোটায় যদি মিনিমাম যোগ্যতা যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল না করতে পারে ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে মেধায় যারা উপযুক্ত তাদের কাছ থেকে ওই জায়গাটা পূরণ করা, এটা অসম্ভব অযৌক্তিক কিছু না। এবং সর্বশেষ দাবি যেটা, সেটা হচ্ছে প্রাণের দাবি, বোধহয় আমাদের 3 জনের দাবি 18 কোটি মানুষের মতো, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ এবং মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আমরা দেখেছি এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমাদের এই ছাত্ররা আমাদের এই চরম অভিভাবকদের ব্যর্থতার জায়গায় সন্তান হয়ে পিতা মাতাকে সাবধান হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। আশা করি এই আবেদনে অভিভাবক হিসাবে সরকার রেসপন্ড করবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আমানুল্লাহ ফেরদৌস। আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। এই যে আলোচনা ডক্টর কামরুল হাসান বললেন আপনি, উনি যে কথাটা যে কোটা পদ্ধতি নিয়ে, তো এই আলোচনা আপনিও করেছেন, উনিও করলেন, এবং ওনার কিছু কিছু দাবিগুলি আপনি শুনলেন যেগুলো ছাত্রদের পক্ষ থেকে উঠেছে। আপনি এইগুলি মিলিয়ে এবং পেনশন স্কিম এই দুটো মিলিয়ে আপনার একটা শেষ বক্তব্য শুনতে যাচ্ছি ছোট করে। আমরা প্রফেসর কামরুল ঠিকই বলেছেন, আমরা রাষ্ট্র যে উদ্দেশ্যে মানুষ তৈরি করেছিল এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই রাষ্ট্র মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, বহুদিন পরে এসে মনে হচ্ছে এই রাষ্ট্র এই ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এবং সোশ্যাল জাস্টিসের প্রশ্নে এবং আপনার এই জায়গাটাতে এসে রাষ্ট্র জানি কোথায় খেই হারিয়ে ফেলছে। এবং এই খেই হারিয়ে ফেলার জন্য এই যে এই ধরনের খেই হারিয়ে ফেলা হবে, সেই ওয়ার্নিং গুলা কিন্তু আমরা গত 5-7-10 বছর ধরে দিয়ে আসছিলাম যে আপনি একটা নিওলিবারাল সোসাইটিতে যদি নিওলিবারাল সোসাইটিকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে চান, একটা নব্য উদারতাবাদ সমাজ ব্যবস্থাকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে চান, অর্থনীতিকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে খুব শক্ত গুড গভর্নেন্সের দিকে নজর রাখতে হবে। এখন আপনি করছেন কি, রাষ্ট্র, সরকার, পলিটিক্যাল পার্টি যা আছে সব এক করে ফেলছে করে এখন তো এমন একটা গ্যারাকলের ভিতরে মানে ঢুকে যাচ্ছি, আমরা এমন একটা জায়গার ভিতরে ঢুকে যাচ্ছি, এখন তো কান্নাকাটি করলে হবে না। এখন এখান থেকে আমি মনে করি না এখান থেকে বের হওয়ার কোনো পদ্ধতি নাই, পদ্ধতি আছে। এখনো যদি আমরা মনে করি যে আমরা ডিস্ট্রিবিউটিভ জাস্টিস করব, এখনো যদি মনে করি আমাদের সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া, এখন পর্যন্ত তো গণতন্ত্রটা মোটামুটি তো টিকা আছে, মানে ধরেন গণতন্ত্র অনেক কিছু খারাপ হইতে পারে কিন্তু টিকে তো আছে, মানে একটা সিস্টেম হিসাবে গণতান্ত্রিক ডেমোক্রেটাইজেশনটা আমরা করব সমাজের সর্বস্তরে, গুড গভর্নেন্সটা আমরা যতটুকু পারি ফিরিয়ে আনবো, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অম্বুডসম্যান নিয়োগ করব। এই মতিউরে যে এই সমস্ত কাজগুলা করছে এনবিআর এ বসে থেকে, এটা কি মানুষজন দেখে নাই আগে? এই যে ব্যানার্জি যে এই সমস্ত কাজগুলা করছে, এগুলা কি মানুষজন আগে দেখে নাই? সবই তো দেখছে,
কিন্তু কেউ কোনো কথা বলে নাই, কারণ কথা বললেই তো সর্বনাশের ব্যাপার হয়ে যাবে। কথা বললেই তো এমন কালিমা লেপন করা হবে, এমন স্টিগমা ডিসক্রিমিনেশন করা হবে যে আপনার আর সারা জীবন আর কথা বলা তো প্রয়োজন পড়বে না। এইরকম একটা অবস্থার ভিতরে একটা রাষ্ট্রকে যদি বাঁচাতে হয়, একটা রাষ্ট্রকে যদি রাষ্ট্রীয় কাঠামোটা তৈরি করতে হয়, একটা জাতিভিত্তিক রাষ্ট্র যদি তৈরি করতে হয়, আমি যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই মুক্তিযুদ্ধের সেই উদ্দেশ্য যদি সফল করতে হয়, এখানে 170 থেকে 200 মিলিয়ন পিপল তাদের যদি ভাগ্যের পরিবর্তন আসলেই করতে হয়, তাহলে আমাদের ওই সমস্ত কুপমণ্ডকতা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে একটা গুড গভর্নেন্সের দিকে যাত্রা শুরু করতে হবে এবং শুদ্ধ অভিযান শুরু করতে হবে। শুদ্ধ অভিযান সব জায়গা থেকেই শুরু করতে হবে। প্রত্যেকটা সেক্টরে মতিউর বেনজিরা বসে আছে, এখন দেখতেছেন বের হইতেছে একটা একটা করে, এই বের হইতেছে। এই সাদেক এগ্রো কিন্তু সারা বাংলাদেশে আছে, এখন একটা একটা করে বের হইবে আর একটা একটা করে মিডিয়া গরম রাখবে। এইভাবে না করে আমাদেরকে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা উচিত। দুর্নীতি করে টাকা পয়সা যারা কামাই করছে তারা এসে বলবে যে আমি আমার করেছি আমি কাজটা, এখন আমি রাষ্ট্রকে এইগুলা ফেরত দিতে চাই, আমার সংসারের জন্য টাকা লাগবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ডক্টর ASM আমানুল্লাহ ফেরদৌস, অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। আপনারা দুজনই আপনাদের বক্তব্য দিলেন এই দুটো বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই দুজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ওনারা কি ভাবছেন এই যে বিতর্কিত পেনশন স্কিম নিয়ে, ওনারা কি ভাবছেন এই ছাত্রদের কোটা পদ্ধতি দিয়ে যে আন্দোলন সামনে শুরু হচ্ছে এটা নিয়ে। আপনারা শুনলেন, কি বুঝলেন, আমি কি বুঝলাম, অথবা মানে কি হতে যাচ্ছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিষয়টা কিন্তু আসলে সরকারের হাতে। সরকার আসলে কি চায়? সরকার কি চায় যে সমাজে শিক্ষাঙ্গনে সবসময় একটা অস্থিরতা বজায় থাকুক? সরকার কি চায় যে যে দাবিটা ম্যাক্সিমাম লোক করছে সেই দাবিটাকে অবহেলা করতে? যদি সেইভাবেই হয়, আপনি যদি সংখ্যাগরিষ্ঠের মতামতকে ইগনোর করে নিজের একটা ইচ্ছা এবং যে ইচ্ছার কোনো ভিত্তি আছে বলে আপাতত মনে হচ্ছে না, সেই ধরনের একটা ভিত্তিহীন ইচ্ছা চাপিয়ে দিতে চান, তাহলে সেটা কি সমাজের জন্য কোনো সুফল বয়ে আনবে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মধ্যে উচ্চারিত হচ্ছে, সরকারের মধ্যে কি উচ্চারিত হচ্ছে? আমি আশা করব সরকার এগুলি নিয়ে ভাববেন। না ভাবলে কি হবে, যে অস্থিরতা আসবে সেই অস্থিরতা শেষ পর্যন্ত কিন্তু সরকারকেই বিপর্যস্ত করবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আগামী মঙ্গলবার আবার দেখা হবে। ভালো থাকবেন।